নমস্কার। আজ আপনাদের জন্য থাকছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মুচিরাম গুড়ের জীবনচরিত। মুচিরাম গুড় মহাশয় এই জগৎ পবিত্র করিবার জন্য কোন শকে জন্মগ্রহণ করিয়াছিলেন ইতিহাস তাহা লেখে না। ইতিহাস এরূপ অনেক প্রকার বদমাইশি করিয়া থাকে। এদেশে ইতিহাসের সাক্ষাৎ পাওয়া যায় না, নচেত উচিত ব্যবস্থা করা যাইত। যশোদা দেবীর গর্ভে সাফল্যাম গুড়ের ঔরসে তাহার জন্ম। ইহা দুঃখের বিষয় সন্দেহ নাই, কেননা উচ্চবংশের কথা কিছুই বলিতে পারা গেল না। তবে ইহা বলা যাইতে পারে যে তিনি ব্রাহ্মণ কুলোদ্ভব। গুড় শুনিয়া কেহ মনে না করেন যে তিনি মিষ্ট বিশেষ হইতে জন্মিয়াছিলেন। সাফল্যাম গুড় কৈবর্তের ব্রাহ্মণ ছিলেন। তাহার নিবাস সাধু ভাষায় মোহনপল্লী, অপর ভাষায় মোনাপাড়া। মোহনপল্লী ওরফে মোনাপাড়ায় কেবল ঘর কতক কৈবর্তের বাস। গুড় মহাশয় এক ব্রাহ্মণ। যেমন এক চন্দ্র রজনী আলোকময়ী করেন, যেমন এক বিষ্ণুই পুরুষোত্তম, যেমন এক বার্তাকুদগ্ধ গুড় মহাশয়ের অন্নরাশির উপর শোভা করিতেন, তেমনি সাফল্যাম একা মোহনপল্লী উজ্জ্বল করিতেন। শ্রাদ্ধ শান্তিতে কাঁচা কদলী, আতপতণ্ডুল এবং দক্ষিণা, ষষ্ঠী মাকালের পূজায়, অন্নপ্রাশন আদিতে নারিকেল নাড়ু, ছোলা, কলা আদি তাহার লাভ হইত। সুতরাং যাজন ক্রিয়ায় তাহার বিশেষ মনোযোগ ছিল। তাহারই ঐশ্বর্যের উত্তরাধিকারী হইয়া মুচিরাম শুভক্ষণে জন্মগ্রহণ করিলেন। জন্মগ্রহণের পর মুচিরাম দিনে দিনে বাড়িতে লাগিলেন। দেখিয়া যশোদা সেটা বালকের অসাধারণ পৌরুষের লক্ষণ বিবেচনা করিয়া অতিশয় গর্বান্বিতা হইলেন। যথাকালে মুচিরামের অন্নপ্রাশন হইল। নামকরণ হইল মুচিরাম। এত নগেন্দ্র, গজেন্দ্র, চন্দ্রভূষণ, বিধুভূষণ থাকিতে তাহার মুচিরাম নাম হইল কেন তাহা আমি সবিশেষ জানি না। তবে দুষ্ট লোকে বলিত যে যশোদা দেবীর যৌবনকালে কোনো কালো কালো কোঁকড়াচুল নধর শরীর মুচিরাম দাস নামা কৈবর্তপুত্র তাহার নয়নপথের পথিক হইয়াছিল। সেই অবধি মুচিরাম নামটি যশোদার কানে মিষ্ট লাগিত। যাই হোক, যশোদা নাম রাখিলেন মুচিরাম। নাম পাইয়া মুচিরাম শর্মা দিনে দিনে বাড়িতে লাগিলেন। ক্রমে মা, বাবা, দু, দে ইত্যাদি শব্দ উচ্চারণ করিতে শিখিলেন। তাহার অসাধারণ ধীশক্তির বলে মিছা কান্নায় 1 বৎসর পার হইতে না হইতেই সুপণ্ডিত হইলেন। 3 বৎসর যাইতে না যাইতে গুরুভোজন দোষ উপস্থিত হইল এবং 5 বৎসর যাইতে না যাইতেই মহামতি মুচিরাম মাকে পিতৃ উচ্চারণ করিতে এবং বাপকে শালা বলিতে শিখিলেন। যশোদা কাঁদিয়া বলিতেন, এমন গুণের ছেলে বাঁচলে হয়। 5 বৎসরে সাফল্যাম গুড় মহাশয় কিছু গোলে পড়িলেন। যশোদা ঠাকুরানীর সাধ 5 বৎসরে পুত্রের হাতে খড়ি হয়। সর্বনাশ! সাফল্যামের 3 পুরুষের মধ্যে সে কাজ হয় নাই। মাগে বলে কি? যেদিন কথা পড়িল সেদিন সাফল্যামের নিদ্রা হইল না। যমুনার জল উজান বহিতে পারে, তবু গৃহিণীর বাক্য নড়িতে পারে না। সুতরাং সাফল্যাম হাতে খড়ির উদ্যোগ দেখিতে লাগিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত 3 ক্রোশের মধ্যে পাঠশালা বা গুরু মহাশয় নাই। কে লেখাপড়া শিখাইবে? সাফল্যাম বিষণ্ণ বদনে বিনীতভাবে যশোদা দেবীর শ্রীপাদপদ্মে এই সংবাদ সুনিবেদিত করিলেন। যশোদা বলিলেন, ভালো, তুমি কেন আপনি হাতে খড়ি দিয়ে ক খ শেখাও না? সাফল্যাম একটু ম্লান হইয়া বলিলেন, হ্যাঁ, তা আমি পারি, তবে কি জানো, শিষ্যসেবক যজমানের জ্বালায় আজ কি রান্না হইল? শুনিবা মাত্র যশোদা দেবীর মনে পড়িল আজি কৈবর্তেরা পাতিলেবু দিয়া গিয়াছে। বলিলেন, অধঃ পেতে মিনসে। এই বলিয়া পতিপুত্র প্রাণা যশোদা দেবী বিষণ্ণ মনে সজল নয়নে পাতিলেবু দিয়া পান্তা ভাত খাইতে বসিলেন। অগত্যা মুচিরাম অন্যান্য বিদ্যা অভ্যাসে সানুরাগ হইলেন। অন্যান্য বিদ্যার মধ্যে পড়া অপরাচ, গাছে ওঠা, জলে ডোবা এবং সন্দেশ চুরি। কৈবর্ত যজমানদিগের কল্যাণে গুড়ের ঘরে সন্দেশের অভাব নাই।
নারিকেল সন্দেশ এবং অন্যান্য যে সকল জাতীয় সন্দেশের সঙ্গে ছানার সাক্ষাৎ বা অসাক্ষাৎ কোনো প্রকার সম্বন্ধ নাই, যাহা সর্বদা মুচিরামের ঘরে থাকিত, সে সকল মুচিরামের বিদ্যাভ্যাসের কারণ হইল। কৈবর্তের ছেলেদের সঙ্গে মুচিরামের প্রত্যহ একটি নূতন কোন্দল হইত। শোনা গিয়াছে কৈবর্তদিগের ঘরেও খাবার চুরি যাইত। নবম বৎসরে মুচিরামের উপনয়ন হইল। তারপর সাফল্যাম 1 বৎসর প্রিয়তম পুত্রকে সন্ধ্যা আহ্নিক শিখাইলেন। 1 বৎসরে মুচিরাম আহ্নিক শিখিয়াছিলেন কি না আমরা জানি না, কেননা প্রমাণ অভাব। তারপর মুচিরাম কখনো সন্ধ্যা আহ্নিক করেন নাই। তারপর একদিন সাফল্যাম গুড় অকস্মাৎ ওলা উঠা রোগে প্রাণ ত্যাগ করিল। যশোদার আর দিন যায় না। যজমানদিগের পৌরোহিত্য কে করে? কৈবর্তেরা আর এক ঘর বামন আনিল। যশোদা অন্ন কষ্টে ধান ভানিতে আরম্ভ করিলেন। যখন মুচিরামের বয়স 10 বৎসর, কৈবর্তেরা চাঁদা করিয়া একটা বারোয়ারি পূজা করিল। যাত্রা দিবার জন্য বারোয়ারি কৈবর্তেরা সস্তা দরে হারান অধিকারীকে 3 দিনের জন্য বায়না করিয়া আনিয়া কলা গাছের উপর সরা জ্বালিয়া 3 রাত্রি যাত্রা শুনিল। মুচিরাম এই প্রথম যাত্রা শুনিল। যাত্রার গান, যাত্রার গল্প অনেক শুনিয়াছিল, কিন্তু একটা আস্ত যাত্রা এই প্রথম শুনিল। চূড়া ধরা, ঠেঙা, লাঠি সহিত সাক্ষাৎ কৃষ্ণ এই প্রথম দেখিল। আহ্লাদ উছলিয়া উঠিল। নিশ্চিত সংবাদ রাখি যে পরদিন মুচিরাম গালাগালি, মারামারি বা চুরি, মাতাকে প্রহার এ সকলের কিছুই করে নাই। মুচিরামের একটা গুণ ছিল, মুচিরাম সুকণ্ঠ। প্রথম দিন যাত্রা শুনিয়া বহু যত্নে একটা গানের মহারাটা শিখিয়াছিল। পরদিন প্রভাত হইতে মাঠে মাঠে সেই গান গাইয়া ফিরিতে লাগিল। দৈবাত হারান অধিকারী লোটা হাতে পুষ্করিণীতে হস্তমুখ প্রক্ষালনাদের অনুরোধে যাইতেছিলেন। প্রভাত বায়ু পরিচালিত হইয়া মুচিরামের সুস্বর অধিকারী মহাশয়ের কানের ভিতর গেল। কানে যাইতে যাইতে মনের ভিতর গেল। মনের ভিতর গিয়া কল্পনার সাহায্যে টাকার সিন্ধুকের ভিতরও প্রবেশ করিল। অধিকারী মহাশয়ের নিকট গলার আওয়াজ টাকার আওয়াজে পরিণত হয়। সে দোষে অধিকারী মহাশয় একা দোষী নহেন। জিজ্ঞাসা করিলে অনেক উকিল মহাশয়েরা ইহার কিছু নিগূঢ় তত্ত্ব বলিয়া দিতে পারিবেন। তাহাদের কাছেও গলার আওয়াজ টাকার আওয়াজে পরিণত হয়। উকিলবাবুদেরই বা দোষ কি? গ্লোরিয়াস ব্রিটিশ কনস্টিটিউশন। হায়, গলাবাজি সার। অধিকারী মহাশয় মানুষের সঙ্গে প্রেম করেন না। ব্রিটিশ পার্লিয়ামেন্টের মতো এবঞ্চ কুরঙ্গিনী সদৃশ মনুষ্যকণ্ঠেই মুগ্ধ। অতএব তিনি হাত নাড়িয়া মুচিরামকে ডাকিলেন। মুচিরাম আসিল। তাহার পরিচয় জিজ্ঞাসা করিয়া বলিলেন, তুমি আমার যাত্রার দলে থাকিবে? মুচিরাম আহ্লাদে আটখানা। মাকে জিজ্ঞাসার অপেক্ষা রাখিল না, তখনই সঙ্গে যায়। কিন্তু অধিকারী মনে করিল যে পরের ছেলে না বলিয়া লইয়া যাওয়া কিছু নয়। অতএব মুচিরামকে সঙ্গে করিয়া তাহার মার নিকট গেল। শুনিয়া যশোদা বড় কাঁদা কাটা আরম্ভ করিল। সবে একটি ছেলে, আর কেহ নাই, কি প্রকারে ছাড়িয়া দিবে? এদিকে আবার অন্ন জুটে না। যদি একটা খাবার উপায় হইতেছে, কেমন করিয়াই বা না বলেন? বিধাতা কি আর এমন সুযোগ করিয়া দিবেন? আমি না দেখিতে পাই, তবু তো মুচিরাম ভালো খাইবে, ভালো পরিবে। যশোদা যাত্রাওয়ালার দুঃখ জানিত না। অগত্যা 5 টাকা মাসিক বেতন রফা করিয়া যশোদা মুচিরামকে হারান অধিকারীর হস্তে সমর্পণ করিল। তারপর আছাড়িয়া পড়িয়া স্বামীর জন্য কাঁদিতে লাগিল। মুচিরাম অল্পদিনই দেখিল যে যাত্রাওয়ালার জীবন সুখের নয়। যাত্রাওয়ালা কেবল কোকিলের মতো গান করিয়া ডালে ডালে মুকুল ভোজন করিয়া বেড়ায় না। অল্পদিনে মুচিরামের শরীর শীর্ণ হইল। এ গ্রাম ও গ্রাম ছুটাছুটি করিতে করিতে সকল দিন আহার হয় না। রাত্রি জাগিয়া প্রাণ ওষ্ঠাগত। চুলের ভারে মাথায় উকুনে ঘা করিল, গায়ে খড়ি উড়িতে লাগিল। অধিকারীর কানমলায় 2 কানে ঘা হইল। শুধু তাই নয়, অধিকারী মহাশয়ের পা টিপিতে হয়, তাকে বাতাস করিতে হয়, তামাক সাজিতে হয়, আর অনেক রকম দাসত্ব করিতে হয়।
অল্পদিনেই মুচিরামের সোনার মেঘ বাষ্পরাশিতে পরিণত হইল। মুচিরামের আরও দুর্ভাগ্য এই যে বুদ্ধিটা বড় তীক্ষ্ণ নহে। গীতের তাল যে পুষ্করিণী তীরস্থ দীর্ঘ বৃক্ষে ফলে না, ইহা বুঝিতে তাহার বহুকাল গেল। ফলে তালিমের সময় তালের কথা মনে পড়িলে মুচিরাম অন্যমনস্ক হইত। মনে পড়িত মা কেমন তালের বড়া করে। মুচিরামের চক্ষু দিয়া এবং রসনা দিয়া জল বহিয়া যাইত। আবার গান মুখস্থ করা আরও দায়, কিছুতেই মুখস্থ হইত না। কানমলায় কানমলায় কান রাঙা হইয়া গেল। সুতরাং আসরে গাইবার সময় পিছন হইতে তাহাকে বলিয়া দিতে হইত। তাহাতে মধ্যে মধ্যে বড় গোল বাঁধিত। সকল সময় ঠিক শুনিতে বা বুঝিতে পারিত না। একদিন পিছন হইতে বলিয়া দিতেছে, নীরদ কুন্তলা লোচন চঞ্চলা দধতি সুন্দর রূপং। মুচিরাম গাইল নীরদ কুন্তলা, থামিল। আবার পিছন হইতে বলিল লোচন চঞ্চলা। মুচিরাম ভাবিয়া চিন্তিয়া গাইল লুচি চিনি ছোলা। পিছন হইতে বলিয়া দিল দধতি সুন্দর রূপং। মুচিরাম না বুঝিয়া গাইল দধিতে সন্দেশ রূপং। সেদিন আর গাইতে পাইল না। মুচিরামকে কৃষ্ণ সাজিতে হইত, কিন্তু কৃষ্ণের বক্তব্য সকল তাহাকে পিছন হইতে বলিয়া দিতে হইত। কেবল আবা আবা ধবলিটি মুখস্থ ছিল। একদিন মানভঞ্জন যাত্রা হইতেছে, পিছন হইতে মুচিরামকে বক্তৃতা শিখাইয়া দিতেছে। কৃষ্ণকে বলিতে হইবে, মানময়ী রাধে, একবার বদন তুলে কথা কও। সেই সময় বেহালাওয়ালা মৃদঙ্গীর হাতে তামাকের কলকি দিয়া বলিতেছিল, গুরুক খাও। শুনিয়া মুচিরাম বলিল, রাধে, একবার বদন তুলে গুরুক খাও। হাসির চোটে যাত্রা ভাঙিয়া গেল। মুচিরাম প্রথমে বুঝিতে পারিল না হাসি কিসের বা ভাঙিল কেন, কিন্তু যখন দেখিল অধিকারী সাজঘরে আসিয়া একগাছা বাঁক সাপটিয়া ধরিয়া তাহার দিকে ধাবমান হইলেন, তখন মুচিরাম হঠাৎ বুঝিল যে এই বাঁক তাহার পৃষ্ঠদেশে অবতীর্ণ হইবার কিছু গুরুতর সম্ভাবনা। অতএব কথিত পৃষ্ঠদেশ স্থানান্তরে লইয়া যাওয়া আশু প্রয়োজন। এই ভাবিয়া মুচিরাম অকস্মাৎ নিষ্ক্রান্ত হইয়া নৈশ অন্ধকারে অন্তর্হিত হইল। অধিকারী মহাশয় বাঁক হস্তে তৎপশ্চাৎ নিষ্ক্রান্ত হইয়া মুচিরামকে না দেখিতে পাইয়া তাহার ও তাহার পিতামহ মাতা ও ভগিনীর নানাবিধ অযশ কীর্তন করিতে লাগিলেন। মুচিরামও এক বৃক্ষান্তরালে থাকিয়া নানাবিধ অস্ফুট স্বরে অধিকারী মহাশয়ের পিতৃমাতৃ সম্বন্ধে তদ্রূপ অপবাদ করিতে লাগিল। অধিকারী মুচিরামের সন্ধান না পাইয়া সাজঘরে গিয়া বেশ ত্যাগ করিয়া দ্বার রুদ্ধ করিয়া শয়ন করিয়া রহিলেন। দেখিয়া মুচিরাম বৃক্ষচ্ছায়া ত্যাগ করিয়া রুদ্ধ দ্বার সমীপে দাঁড়াইয়া অধিকারীকে নানাবিধ অবক্তব্য কদর্য ভাষায় মনে মনে সম্বোধন করিতে লাগিল এবং উভয় হস্তের অঙ্গুষ্ঠ উত্থিত করিয়া তাহাকে কদলী ভোজনের অনুমতি করিল। তৎপরে রুদ্ধ কবাটকে বা কবাটের অন্তরালস্থিত অধিকারীর বদনচন্দ্রকে একটা লাথি দেখাইয়া মুচিরাম ঠাকুরবাড়ির রোয়াকে গিয়া শয়ন করিয়া রহিল। প্রভাতে উঠিয়া অধিকারী মহাশয় গ্রামান্তরে যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। শুনিলেন মুচিরাম আইসে নাই। কেহ কেহ বলিল, তাহাকে খুঁজিয়া আনিব। অধিকারী মহাশয় গালি দিয়ে বলিলেন, জুটতে হয় আপনি জুটবে, এখন আমি খুঁজে বেড়াতে পারি না। দয়ালুচিত্ত বেহালাওয়ালা বলিল, ছেলে মানুষ, যদি নাই জুটতে পারে আমি খুঁজে আনিব। অধিকারী ধমকাইলেন। মনে মনে ইচ্ছা মুচিরামের হাত হইতে উদ্ধার পান এবং সেই সঙ্গে তাহার পাওনা টাকাগুলি ফাঁকি দেন। বেহালাওয়ালা ভাবিল মুচিরাম কোনরূপে জুটিবে, আর কিছু বলিল না। যাত্রার দল চলিয়া গেল, মুচিরাম জুটিল না। রাত্রি জাগরণ। দেবালয় বরণ্ডে সে অকাতরে নিদ্রা দিতেছিল। উঠিয়া দল চলিয়া গিয়াছে শুনিয়া কাঁদিতে আরম্ভ করিল। এমন বুদ্ধি নাই যে অধিকারী কোন পথে গিয়াছে সন্ধান করিয়া সেই পথে যায়, কেবল কাঁদিতে লাগিল। পূজারী বামন অনুগ্রহ করিয়া বেলা ৩ প্রহরে 2টি ঠাকুরের প্রসাদ খাইতে দিল। খাইয়া মুচিরাম কান্নার 2য় অধ্যায় আরম্ভ করিল। যত রাত্রি নিকট হইতে লাগিল তত ভাবিতে লাগিল, আমি কেন পলাইলাম, আমি কেন দাঁড়াইয়া মার খাইলাম না,
দ্বিজ দর্পনারায়ণ বলে, এবার যখন বাঁক উঠিবে দেখিবে, পিঠ দিও। তোমার গোষ্ঠীর বাপ 14 পুরুষ বুড়া সেন রাজার আমল হইতে কেবল পিঠ পাতিয়া দিয়াই আসিতেছে। তুমি পলাইবে কোথায়? এ সুসভ্য জাতের অধিকারীরা মুচিরাম দেখিলে বাঁক পেটাই করিয়া থাকে। মুচিরামেরা পিঠ পাতিয়াই দেয়, কেহ পলায় না। রাখাল ছাড়া কি গরু থাকিতে পারে বাপু? ঘাস জলের প্রয়োজন হইলেই তোমার যখন রাখাল ভিন্ন উপায় নাই, তখন পাঁচন বাড়িকে প্রাতঃ প্রণাম করিয়া গোজন্ম সার্থক করো। ঈশানবাবু একজন সৎকুলোদ্ভূত কায়স্থ, অতি ক্ষুদ্র লোক, কেননা বেতন 100 টাকা মাত্র। কোন জেলার ফৌজদারি অফিসের হেড কেরানি। বাংলাদেশে মনুষ্যত্ব বেতনের ওজনে নির্ণীত হয়। কে কত বড় বাঁদর তার লেজ মাপিয়া ঠিক করিতে হয়। এমন অধঃপতন আর কখনো কোনো দেশের হয় নাই। বন্দি চরণ শৃঙ্খলের দৈর্ঘ্য দেখাইয়া বড়াই করে। ঈশানবাবু ক্ষুদ্র ব্যক্তি, ল্যাজ খাটো, বানরত্বে খাটো, কিন্তু মনুষ্যত্বে নহে। যে গ্রামে হারান অধিকারী এই অপূর্ব মানভঞ্জন যাত্রা করিয়াছিলেন, ঈশানবাবুর সেই গ্রামে বাস। যাত্রাটা যে সময় হইয়াছিল, সে সময় তিনি ছুটি লইয়া বাড়িতে ছিলেন। যাত্রার ব্যাপার তিনি কিছু জানিতেন কিনা বলিতে পারি না। যাত্রার পরদিন সন্ধ্যাকালে তিনি পথে বেড়াইতেছিলেন। দেখিলেন একটি ছেলে, শুষ্ক শরীর, দীর্ঘ কেশ, অনুভবে যাত্রার দলের ছেলে, পথে দাঁড়াইয়া কাঁদিতেছে। ঈশানবাবু ছেলেটির হাত ধরিয়া জিজ্ঞাসা করিলেন, কাঁদছিস কেন বাবা? ছেলে কথা কয় না। ঈশানবাবু জিজ্ঞাসা করিলেন, তুমি কে? ছেলে বলিল, আমি মুচিরাম। তুমি কাদের ছেলে? বামনদের। কোন বামনদের? আমি গুড়েদের ছেলে। তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি মোনাপাড়া। সে কোথা? তা তো মুচিরামের বিদ্যার মধ্যে নহে। যাই হোক, ঈশানবাবু অল্প সময়ে মুচিরামের দুর্ঘটনা বুঝিয়া লইলেন। তোমাকে বাড়ি পাঠাইয়া দেব, এই বলিয়া মুচিরামকে আপনার বাড়ি লইয়া গেলেন। মুচিরাম হাত বাড়াইয়া স্বর্গ পাইল। ঈশানবাবু তাহার আহারাদি অবস্থিতির উত্তম ব্যবস্থা করিয়া দিলেন। কিন্তু মোনাপাড়ার তো কোনো ঠিকানা হইল না। সুতরাং মুচিরাম ঈশানবাবুর গৃহে বাস করিতে লাগিল। সেখানে আহার পরিচ্ছদের ব্যবস্থা উত্তম এবং কানমোলার অত্যন্ত অভাব দেখিয়া মুচিরামও বাড়ির জন্য বিশেষ ব্যস্ত হইল না। এদিকে ঈশানবাবুর ছুটি ফুরাইল, সপরিবারে কর্মস্থানে যাইবেন। অগত্যা মুচিরামও সঙ্গে চলিল। কর্মস্থানে গিয়াও ঈশান মোনাপাড়ার অনুসন্ধান করিলেন, কিন্তু কোনো সন্ধান পাইলেন না। অগত্যা মুচিরাম তাহার গলায় পড়িল। মুচিরামও যেখানে আহারের ব্যবস্থা উত্তম সেখানে গলায় পড়িতে নারাজ নহে। তবে ঈশানবাবুর একটা ব্যবস্থা মুচিরামের বড় ভালো লাগিল না। ঈশানবাবু বলিলেন, বাপু, যদি গলায় পড়িলে তবে একটু লেখাপড়া শিখিতে হইবে। ঈশানবাবু তাহাকে পাঠশালায় পাঠাইয়া দিলেন। এদিকে মুচিরামের মা অনেকদিন হইতে ছেলের কোনো সংবাদ না পাইয়া পাড়ায় পাড়ায় বিস্তর কাঁদাকাটি করিয়া বেড়াইয়া শেষে আহার নিদ্রা ত্যাগ করিল। আহার নিদ্রা ত্যাগ করিয়া রুগ্ন হইল, রুগ্ন হইয়া মরিয়া গেল। এদিকে যশোদানন্দন শ্রী শ্রী মুচিরাম শর্মা ঈশান মন্দিরে সুবিরাজমান, সম্পূর্ণরূপে মাতৃবিস্মৃত। যদি কখনো মাকে মনে পড়িত তবে সে আহারের সময়। ঈশানবাবুর ঘরের প্রফুল্ল মল্লিকা সন্নিভ সিদ্ধান্ন, দানাদার গব্যঘৃত, সুগন্ধি ঝোলে নিমগ্ন রহিত মৎস্য, পৃথিবীর ন্যায় নিটোল গোলাকার সদ্যভর্জিত লুচির রাশি, এই সকল পাতে পাইলে মুচিরাম মনে করিতেন, মা বেটি কি ছাই আমাকে খাওয়াইত। সে সময় মাকে মনে পড়িত, অন্য সময় নহে। মুচিরামের পাঠশালায় লেখাপড়া সমাপ্ত হইল, অর্থাৎ গুরু মহাশয় বলিল সমাপ্ত হইয়াছে। মুচিরামের কোনো গুণ ছিল না এমতো বলি না, তাহা হইলে এই ইতিহাস লিখিতে প্রবৃত্ত হইতাম না। মুচিরামের কণ্ঠস্বর ভালো ছিল বলিয়াছি, গুণ নম্বর 1। গুণ নম্বর 2, তাহার হস্তাক্ষর অতি সুন্দর হইল। আর কিছু হইল না। ঈশানবাবু মুচিরামকে ইংরেজি স্কুলে পাঠাইলেন। মুচিরাম ধেরে ছেলে, স্কুলে ঢুকিয়া বড় বিপদগ্রস্ত হইল। মাস্টারেরা তামাশা করে,
ছোট ছোট ছেলেরা খিলখিল করিয়া হাসে। মুচিরাম রাগ করে, কিন্তু পড়ে না। সুতরাং মাস্টারেরা হারান অধিকারীর পথে গেলেন। আবার কানমোলায় কানমোলায় মুচিরামের কান রাঙা হইয়া উঠিল। প্রথমে কানমোলা, তারপর বেত্রাঘাত, মুষ্টাঘাত, চপেটাঘাত, কিলাঘাত এবং ঘুষাঘাত। ঈশানবাবুর ঘরের তপ্ত লুচির জোরে মুচিরাম নির্বিবাদে সব হজম করিল। এইরূপে মুচিরাম তপ্ত লুচি ও বেত খাইয়া স্কুলে ৫-৭ বৎসর কাটাইল। কিছু হইল না। ঈশানবাবু তাহাকে স্কুল হইতে ছাড়াইয়া লইলেন। ঈশানবাবুর দয়ার শেষ নাই। ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে তাহার বিশেষ প্রতিপত্তি। মুচিরামের হাতের লেখাও ভালো। ঈশানবাবু মুচিরামের একটি ১০ টাকার মুহুরিগিরি করিয়া দিলেন। বলিয়া দিলেন, ঘুষ ঘাস লইও না বাপু, তাহলে তাড়াইয়া দিব। মুচিরাম শর্মা প্রথম দিনই একটা হুকুমের চোরাও নকল দিয়া ৮ গন্ডা পয়সা হাত করিলেন এবং সন্ধ্যার অল্পকাল পরেই তাহা প্রতিবাসিনী কুলোটা বিশেষের পাদপরে উৎসর্গ করিলেন। এদিকে ঈশানবাবু প্রাচীন হইয়া আসিয়াছিলেন। তিনি ইহার পরেই পেনশন লইয়া সকার্য হইতে অবসর লইলেন এবং মুচিরামকে পৃথক বাসা করিয়া দিয়া সপরিবারে স্বদেশে প্রস্থান করিলেন। মুচিরাম ঈশানবাবুকে একটু ভয় করিত। এক্ষণে তাহার পোয়া ১২ পড়িয়া গেল। পোয়া ১২ মুচিরাম জেলা লুঠিতে লাগিল। প্রথমে লোকের কাছে চাহিয়া চিন্তিয়া ২-৪ আনা লইত। তারপর দাও শিথিল। ফেলু শেখের ধানগুলি জমিদার জোর করিয়া কাটিয়া লইতে উদ্যত। সাহেব দয়া করিয়া পুলিশকে হুকুম দিলেন ফেলুর সম্পত্তি রক্ষা করিবে। সাহেব হুকুম দিলেন, কিন্তু পরোয়ানাখানি লেখা আর হয় না। পরোয়ানা লেখা মুচিরামের হাত। পরোয়ানা যাইতে যাইতে ধান থাকে না। ফেলু মুচিরামকে ১ টাকা, ২ টাকা, ৩ টাকা, ক্রমে ৫ টাকা স্বীকার করিল। তৎক্ষণাৎ পরোয়ানা বাহির হইল। তখন ম্যাজিস্ট্রেটেরা স্বহস্তে জবানবন্দি লইতেন না। এক এক কোণে বসিয়া এক একজন মুহুরি ফিসফিস করিয়া জিজ্ঞাসা করিত, আর যাহা ইচ্ছা তাহা লিখিত। সাক্ষীরা একরকম বলিত, মুচিরাম আর এক রকম জবানবন্দি লিখিতেন। মোকদ্দমা বুঝিয়া ফি সাক্ষী প্রতি ৪ আনা, ৮ আনা, ১ আনা পাইতেন। মোকদ্দমা বুঝিয়া মুচি দাও মারিতেন। অধিক টাকা পাইলে সব উল্টা লিখিতেন। এইরূপে নানা প্রকার ফিকিরফন্দিতে মুচিরাম অনেক টাকা উপার্জন করিতে লাগিলেন। তিনি একা নহে, সকলেই করিত। তবে মুচি কিছু অধিক নির্লজ্জ। কখনো কখনো লোকের ট্যাগ হইতে টাকা কাড়িয়া লইত। যাই হোক, মুচি শীঘ্রই বড় মানুষ হইয়া উঠিল। কোন মুচি না হয়? অচিরাত সেই অকৃতনাম্নী প্রতিবাসিনী স্বর্ণালঙ্কারে ভূষিতা হইল। মদ, গাঁজা, গুলি, চরস, আফিং, যাহার নাম করিতে আছে এবং যাহার নাম করিতে নাই, সকলে মুচিবাবুর গৃহকে অহর্নিশি আলোক ও ধূমময় করিতে লাগিল। মুচিরামেরও চেহারা ফিরিতে লাগিল। গালে মাস লাগিল, হাড় ঢাকিয়া আসিল। বর্ণ জাপান লেদার ছাড়িয়া দিল্লির নাগরায় পৌঁছিল। পরিচ্ছদের বৈচিত্র্য জন্মিতে লাগিল। সাদা, কালো, নীল, জর্দা, রাঙা, গোলাপি প্রভৃতি নানা বর্ণের বস্ত্রে মুচিরাম সর্বদা রঞ্জিত। রাত্রিদিন মাথায় তেরিকাটা, অধরে তাম্বুলের রাগ এবং কণ্ঠে নিধুর টপ্পা। সুতরাং মুচিরামের পোয়া ১২। দোষের মধ্যে সাহেব বড় খিটখিট করে। মুচিরাম একে ঘোরতর বোকা, কোনো কর্মই ভালো করিয়া করিতে পারিত না। তাহাতে আবার দুর্জয় লোভ। সকল তাতে মুচিরাম গালি খাইত। সাহেবটাও বড় বদরাগী। অনেক সময় মুচিরামকে কাগজপত্র ছুঁড়িয়া মারিত। কখনো খাইতে খাইতে সাহেব রিপোর্ট শুনিতেছে, সে সময় মুচিরামকে রুটি বিস্কুট ছুঁড়িয়া মারিত। সাহেবের ভিতরে ভিতরে হৃদয়ে দয়া ছিল, নচেত মুচিরামের চাকরি অধিককাল টিকিত না। সৌভাগ্যক্রমে সে সাহেব বদলি হইয়া গেল। আরেকজন আসিল। ইংল্যান্ড হইতে আমাদিগের রক্ষণাবেক্ষণ জন্য যে সকল রাজপুরুষ প্রেরিত হয়েন, অনেকেই সুবুদ্ধি ও সুপণ্ডিত বটে, কিন্তু মধ্যে মধ্যে এক একজন অতি নির্বোধ ব্যক্তি উচ্চ বেতন পাইবার জন্য প্রেরিত হইয়া থাকেন। এই সাহেবটি তাহারই একজন। এই নূতন সাহেবটির নাম গ্রঙ্গারহ্যাম। লিখিবার সময় লোকে লিখিত গঙ্গারহ্যাম, বলিবার সময় বলিত গঙ্গারাম সাহেব। গঙ্গারাম সাহেব মোকদ্দমা করিতে গিয়া কেবল ডিসমিস করিতেন। ইহাতে ২টি সুবিধা ছিল। এক ছত্র রায় লিখিলেই হইত, দ্বিতীয় আপিল নাই।
অন্যান্য সকল কর্মের ভার সেরেস্তাদার এবং হেড কেরানির উপর ছিল। যতদিন সাহেব ওই জেলায় ছিলেন, এক দিনের জন্য একখানি চিঠি স্বহস্তে মোসাবিদা করেন নাই। হেড কেরানি সব করিত। সাহেব প্রথম আসিয়া মুচিরামের কালো কালো নধর সুচিক্কণ শরীরটি দেখিয়া এবং তাহার আভূমি প্রণত ডবল সেলাম দেখিয়া একেবারে সিদ্ধান্ত করিলেন যে আপিসের মধ্যে এই সর্বাপেক্ষা উপযুক্ত লোক। সে বিশ্বাস তাহার কিছুতেই গেল না। যাইবারও কোনো কারণ ছিল না, কেননা কাজকর্মের তিনি খবর রাখিতেন না। একদিন আপিসের মীর মুন্সি মির্জা গোলাম সফদার খাঁ সাহেব দুনিয়াদারি নামাফিক মনে করিয়া ফৌত করিলেন। সাহেব পরদিনই মুচিরামকে ডাকিয়া তৎপদে অভিষিক্ত করিলেন। মীর মুন্সির বেতন 20 টাকা, কিন্তু বেতনে কি করে, পদটি রুধিরে পরিপ্লুত। অজরামরবৎ প্রাজ্ঞ মুচিরাম শর্মা রুধির সঞ্চয় করিতে লাগিলেন। দোষ কি? অজরামরবৎ প্রাজ্ঞ বিদ্যামর্থঞ্চ চিন্তয়েত। দুইটা একজনে পারে না। দিয় জিনিস হইতে দর্পনারায়ণ পুতিতুণ্ড পর্যন্ত কেহ পারিল না। মুচিরাম বিদ্যা চিন্তা করিতে সক্ষম নহেন, কোষ্ঠীতে লেখে নাই। অতএব বিষ্ণু শর্মার উপদেশানুসারে মৃত্যু ভয়রহিত হইয়া অর্থচিন্তায় প্রবৃত্ত। যদি সেই হিতোপদেশগুলি অধীত হইবার যোগ্য হয়, যদি সে গ্রন্থ এই ঊনবিংশ শতাব্দীতেও পূজার যোগ্য হয়, তবে মুচিরামও প্রাজ্ঞ, আর এদেশের সকল মুচিই প্রাজ্ঞ। বিষ্ণু শর্মা ভারতবর্ষের মাকিয়াবেল্লি, চাণক্য ভারতের রোশফুকেল। যাহারা এইরূপ গ্রন্থ বিদ্যালয়ে বালকদিগকে পড়াইবার নিয়ম করিয়াছে, দর্পনারায়ণ তাহাদিগকে পাইলে বেত্রাঘাত করিতে ইচ্ছুক আছেন। মুচিরাম 2-3 বৎসর মীর মুন্সিগিরি করিল। তারপর কালেক্টরির পেশকারি খালি হইল। পেশকারিতে বেতন 50 টাকা, আর উপার্জনের তো কথাই নাই। মুচিরাম ভাবিল কপাল ঠুকিয়া একখানা দরখাস্ত করিব। তখন কালেক্টর ও ম্যাজিস্ট্রেট পৃথক পৃথক ব্যক্তি হইত। সেখানে সে সময় হোম নামে এক সাহেব কালেক্টর ছিলেন। হোম সাহেবের মেজাজ মর্জি কিছু বেতর। মুচিরামের আর কোনো বুদ্ধি ছিল না, কিন্তু সাহেবের মেজাজ বুঝা বুদ্ধিটা ছিল। প্রায় বানর গোষ্ঠীর সে বুদ্ধি থাকে। দর্পনারায়ণ ভনে কে বানর, যে মেজাজ বুঝে না যাহার মেজাজ বুঝিতে হয়, যে কলা খায় না যে কদলি প্রলোভন দেখায়। মুচিরাম একখানি ইংরেজি দরখাস্ত লিখাইয়া লইল। মুচিরামের নিজবিদ্যা দরখাস্ত পর্যন্ত কুলায় না। যে দরখাস্ত লিখিল, মুচিরাম তাহাকে বলিয়া দিলেন, দেখিও যেন ভালো ইংরেজি না হয়। আর যা হোক না হোক, দরখাস্তের ভিতর যেন গোটা করি মাই লর্ড আর ইয়োর লর্ডশিপ থাকে। লিপিকা সেই রকম দরখাস্ত লিখিয়া দিল। তখন শ্রীমুচিরাম বেশভূষায় প্রবৃত্ত হইলেন। আপনার 4খানি ঢিলা পায়জামা পরিত্যাগ করিয়া থানের ধুতি শ্রীঅঙ্গে পরিধান করিলেন। চুড়িদার আস্তিন আলপাকার চাপকান পরিত্যাগপূর্বক বুক ফাঁক বন্ধকওয়ালা ঢিলে আস্তিন লাংক্লথের চাপকান গ্রহণ করিলেন। লাটুদার পাগড়ি ফেলিয়া দিয়া সহস্তে মাথায় বিঁড়া জড়াইলেন এবং চাঁদনির আমদানি নূতন চকচকে জুতা ত্যাগ করিয়া চটিতে চারুচরণ দয় মণ্ডন করিলেন। ইতিপূর্বে গঙ্গারাম সাহেবকে হরিয়েক রকম সেলাম করিয়া কাঁদো কাঁদো মুখ করিয়া একখান সুপারিশ চিঠি বাহির করিয়া লইয়াছিলেন। এইরূপ চিঠি দরখাস্ত ও বিহিত শয্যাসজ্জিত সেই মুচিরামচন্দ্র যথায় হোম সাহেব এজলাসে বসিয়া দুনিয়া জলুস করিতেছিলেন, তথায় গিয়া দর্শন দিলেন। উচ্চটঙ্গে রেল দেওয়া পিঁজরের ভিতর হোম সাহেব এজলাস করিতেছেন। চারিদিকে অনেক মাথায় পাগড়ি রং বসিয়াছে। লোকে কথা কহিলেই চাপরাশি বাবাজিওরা দাড়ি ঘুরাইয়া গালি দিতেছেন। সাহেব নখ কামড়াইতেছেন এবং মধ্যে মধ্যে পার্শ্বস্থ কুকুরটিকে কোলে টানিয়া লইতেছেন। এক ফোঁটা গুড় পড়িলে যেমন সহস্র সহস্র পিপিলিকা তাহা বেষ্টন করে, খালি চাকরিটির মালিক হোম সাহেবকে তেমনি উমেদরগণ ঘেরিয়া দাঁড়াইয়াছে। সাহেব উমেদর দিগের দরখাস্ত শুনিতেছেন। অনেক বড় বড় ইংরেজ নবী আসিয়াছেন। সেকেলে কেঁদো কেঁদো স্কলারশিপ হোল্ডার। সাহেব তাহাদিগকে এক এক কথায় বিদায় করিলেন। I dare say you are up in Shakespeare and Milton and Bacon and so forth. Unfortunately, we turn to on quotations from Shakespeare and Milton and Bacon in the office. So you can go, Babu. অনেক সামলা মাথায় দিয়া চেন ঝুলাইয়া পরিপাটি বেশ করিয়া আসিয়াছিলেন।
সাহেব দৃষ্টিমাত্র তাহাদিগকে বিদায় দিলেন। "You are very rich, I see. I want a poor man who work for his bread. You can go." সামলা চেনের দল অভিমন্যু সম্মুখে কুরুসৈন্যের ন্যায় বিমুখ হইতে লাগিল। বাকি রইল মুচিরাম এবং তাহার সমকক্ষ জনকয় বানর। সাহেব মুচিরামের দরখাস্ত পড়িলেন, হাসিয়া বলিলেন, "Why do you call me my lord? I am not lord." মুচিরাম জোর হাতে হিন্দিতে বলিল, "বান্দা কো মালুম থাকি হুজুর লাট ঘরানা হ্যায়।" এখন হোম সাহেবের সঙ্গে একটা লার্ড হোমের দূর সম্বন্ধ ছিল, সেই জন্য তাহার মনে বংশমর্যাদা সর্বদা জাগরুক ছিল। মুচিরামের উত্তর শুনিয়া আবার হাসিয়া বলিলেন, "हो सकता लाड घराना हो सकता, लाड घराना होने से ही लाड होता नहीं." সকলেই বুঝিল যে মুচিরাম কার্য সিদ্ধ করিয়াছে। মুচিরাম জোর হাতে প্রত্যুত্তর করিল, "বান্দা লোককেও আসতে হুজুর লাড হ্যায়।" সাহেব মুচিরামকে আর 2-4টা কথা জিজ্ঞাসাবাদ করিয়া তাহাকেই পেশকারিতে বহাল করিলেন। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, মুচির দলই এ পৃথিবীতে চিরজয়ী। মুচিরাম বাবু, এখন তিনি একটা ভারী রকম বাবু। এখন তাহাকে শুধু মুচিরাম বলা যাইতে পারে না। মুচিরাম বাবু পেশকারি লইয়া বড় ফাঁপড়ে পড়িলেন। বিদ্যাবুদ্ধিতে পেশকারি পর্যন্ত কুলায় না, কাজ চলে কি প্রকারে? ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। মুচিরামের বোঝা বাহিত হইল। ভজগোবিন্দ চক্রবর্তী নামে একজন তাইদনবিশ সেই কালেক্টরি অফিসে থাকে। ভজগোবিন্দ 12 বৎসর তাইদনবিশ আছে। সে বুদ্ধিমান, কর্মঠ, কালেক্টরির সকল কর্মকাজ 12 বৎসর ধরিয়া শিখিয়াছে। কিন্তু মুরুব্বি নাই, ভাগ্য নাই, এ পর্যন্ত কিছু হয় নাই। তাহার বাসা খরচ চলে না। মুচিরাম তাহাকে অবলম্বন করিলেন, আপনার বাসায় লইয়া গিয়া রাখিলেন। ভজগোবিন্দ মুচিরামের বাসায় থাকে, খায়, পরে, গৃহকর্মে সহায়তা করে, রাত্রিকালে বাবুর ঘরে বাহিরে মোসাহেবি করে এবং আপিসের সমস্ত কাজকর্ম করিয়া দেয়। মুচিরাম তাহাকে টাকাটা শিকেটা দেওয়াইয়া দেন। ভজগোবিন্দের সাহায্যে মুচিরামের কর্মকাজ মাহেশের রথের মতো গড়গড় করিয়া চলিল। হোম সাহেব অনেক প্রশংসা করিতেন। বিশেষ মুচিরাম বিশুদ্ধ প্রণালীতে সেলাম করিত এবং মাইলার্ড এবং ইয়োরানার কিছুতেই ছাড়িত না। মুচিরামবাবুর উপার্জনের আর সীমা রহিল না। হাতে অনেক টাকা জমিয়া গেল। ভজগোবিন্দ বলিল, টাকা ফেলিয়া রাখিবার প্রয়োজন নাই, তালুক মুলুক করুন। মুচিরাম সম্মত হইলেন। কিন্তু যে যে জেলায় কর্ম করে সে জেলায় বিষয় খরিদ নিষেধ। ভজগোবিন্দ বলিল যে বেনামিতে কিনুন। কাহার বেনামিতে? ভজগোবিন্দের ইচ্ছা ভজগোবিন্দের নামে বিষয় খরিদ হয়, কিন্তু সাহস করিয়া বলিতে পারিল না। এদিকে মুচিরাম কাহারও বাসায় গল্প শুনিয়াছিলেন যে স্ত্রীর অপেক্ষা আত্মীয় কেহ নাই। কথাটায় তাহার সম্পূর্ণ বিশ্বাস হইল কিনা জানি না, কিন্তু মনে মনে ভাবিলেন যে স্ত্রীর নামে বিষয় করাই বেনামির শ্রেষ্ঠ। এই এখানকার দেবোত্তর। আগে লোকে বিষয় করিত ঠাকুরের নামে, এখন বিষয় করিতে হয় ঠাকুরুনের নামে। উভয়স্থলেই বিষয়কর্তা সেবাইত মাত্র। পরম ভক্ত পাদপরে বিকৃত। এইরূপ রাধাকান্ত জিউর স্থানে রাধামণি, শ্যামসুন্দরের স্থানে শ্যামাসুন্দরী দেবী। মালিক হয় ভালো হইয়াছে কি মন্দ হইয়াছে জানি না, তবে একটা কথা বুঝা যায়, আগে মন্দিরে গেলেই সেবাইতকে খাইতে হইতে চরণ তুলসী, এখন খাইতে হয় চরণ। পাপ মুখে কি বলিব? স্ত্রীর বেনামিতে বিষয় করা শ্রেয় ইহা মুচিরাম বুঝিলেন। কিন্তু এই সংকল্পে একটা সামান্য রকম বিঘ্ন উপস্থিত হইল। মুচিরামের স্ত্রী নাই, এ পর্যন্ত তাহার বিবাহ করা হয় নাই। অনুকল্পের অভাব ছিল না, কিন্তু এ স্থলে অনুকল্প চলিবে কিনা তদ্বিষয়ে পেশকার মহাশয় কিছু সন্দিহান হইলেন। ভজগোবিন্দের সঙ্গে কিছু বিচার হইল, কিন্তু ভজগোবিন্দ এক প্রকার বুঝাইয়া দিল যে এ স্থলে অনুকল্প চলিবে না। অতএব মুচিরাম দ্বার গ্রহণে কৃত সংকল্প হইলেন। কোন কুল পবিত্র করিবেন তাহার অন্বেষণ করিতেছিলেন। এমতো সময় ভজগোবিন্দ জানাইল যে তাহার একটি অবিবাহিতা ভগিনী আছে। ভজগোবিন্দের পিতৃকুল উজ্জ্বল করায় ক্ষতি নাই। অতএব মুচিরাম একদিন সন্ধ্যার পর শুভ লগ্নে মাথায় টোপর দিয়া, হাতে সুতা বাঁধিয়া এবং পট্টবস্ত্র পরিধান করিয়া
ভদ্রকালী নাম্নী ভজগোবিন্দের সহোদরাকে সৌভাগ্যশালিনী করিলেন। তাহার পর হইতে ভদ্রকালীর নামে অনেক জমিদারি পত্তনি খরিদ হইতে লাগিল। ভদ্রকালী হঠাৎ জেলার মধ্যে একজন প্রধানা ভূম্যাধিকারিণী হইয়া দাঁড়াইলেন। ভদ্রকালীর 12 বৎসর বয়সে বিবাহ হয়। মুচিরামের এমনই অদৃষ্ট, বিবাহের পর 2 বৎসরের মধ্যেই ভদ্রকালী 14 বৎসরের হইল। 14 বৎসরের হইয়াই ভদ্রকালী ভজগোবিন্দের একটি চাকরির জন্য মুচিরামের উপর দৌরাত্ম্য আরম্ভ করিল। সুতরাং মুচিরাম চেষ্টা চরিত্র করিয়া ভজগোবিন্দের একটি মুহুরীগিরি করিয়া দিলেন। ইহাতে মুচিরাম কিছু বিপন্ন হইলেন। এক্ষণে ভজগোবিন্দের নিজের কাজ হইল। সে মনোযোগ দিয়ে নিজের কাজ করে। মুচিরামের কাজ করিয়া দিবার তাহার তত অবকাশ থাকে না। ভজগোবিন্দ সুপাত্র, শীঘ্রই হোম সাহেবের প্রিয়পাত্র হইল। মুচিরামের কাজের যে সকল ত্রুটি হইতে লাগিল, হোম সাহেব তাহা দেখিয়াও দেখিতেন না। আভূমিপ্রণত সেলাম এবং মাইলার্ড বুলির গুণে সে সকলের প্রতি অন্ধ হইয়া রহিলেন। মুচিরামের প্রতি তাহার দয়া অচলা রহিল। দুর্ভাগ্যবশত এই সময় হোম সাহেব বদলি হইয়া গেলেন। তাহার স্থানে রিড সাহেব আসিলেন। রিড অতি বিচক্ষণ ব্যক্তি। অতি অল্পদিনই বুঝিলেন মুচিরাম একটি বৃক্ষভ্রষ্ট বানর, অকর্মা অথচ ভারী রকমের ঘুষখোর। মুচিরামকে আপিস হইতে বহিষ্কৃত করা মনে স্থির করিলেন। কিন্তু রিড সাহেব যেমন বিচক্ষণ তেমনি দয়াশীল ও ন্যায়বান। মিছে ছুতাছলে কাহাকেও অন্নহীন করিতে নিতান্ত অনিচ্ছুক, কাহাকেও একেবারে অন্নহীন করিতে অনিচ্ছুক। মুচিরাম যে বিপুল সম্পত্তি করিয়াছে, রিড সাহেব তাহা জানিতে পারেন নাই। রিড সাহেব মুচিরামকে 2-1 বার ইস্তফা দিতে বলিয়াছিলেন বটে, কিন্তু মুচিরাম চোখে জল আনিয়া 2-4 বার গরিব খানা বেগর মারা জায়গা বলাতে তিনি নিরস্ত হইয়াছিলেন। তারপর তাহাকে পেশকারীর তুল্য বেতনে আবগারির দারোগাই দিতে চাহিয়াছিলেন, অন্যান্য মফস্বলী চাকরি করিয়া দিতে চাহিয়াছিলেন। কিন্তু আবার মুচিরাম চোখে জল আনিয়া বলে যে আমার শরীর ভালো নহে, মফস্বলে গেলে মরিয়া যাইব, হুজুরের চরণের নিকট থাকিতে চাই। সুতরাং দয়ালুচিত্ত রিড সাহেব নিরস্ত হইলেন, কিন্তু তাহাকে লইয়া আর কাজও চলে না। অগত্যা রিড সাহেব মুচিরামকে ডেপুটি কালেক্টর করিবার জন্য গভর্নমেন্টে রিপোর্ট করিলেন। সেই সময় হোম সাহেব বাঙালি আপিসে সেক্রেটারি ছিলেন। রিপোর্ট পৌঁছিবা মাত্র মুচিরাম ডেপুটি বাহাদুরিতে নিযুক্ত হইলেন। মুচিরামের মাথায় বজ্রাঘাত হইল। তিনি পেশকারিতে ঘুষ লইয়া অসংখ্য টাকা রোজগার করেন। 250 টাকার ডেপুটিগিরিতে তাহার কি হইবে? মুচিরাম সিদ্ধান্ত করিলেন, ডেপুটিগিরি অস্বীকার করিলে রিড সাহেব নিশ্চয়ই বুঝিবে যে মুচিরাম ঘুষের লোভে পেশকারি ছাড়িতেছে না। তাহা হইলে শীঘ্রই তাড়াইয়া দিবে, তখন 2 দিক যাইবে। অগত্যা মুচিরাম ডেপুটিগিরি স্বীকার করিলেন। মুচিরাম ডেপুটি হইয়া প্রথম রূপকারী দস্তখতকালীন পড়িয়া দেখিলেন, লেখা আছে শ্রীযুক্ত বাবু মুচিরাম গুড় রায়বাহাদুর ডেপুটি কালেক্টর। প্রথমটা বড়ই আহ্লাদ হইত, কিন্তু শেষ কিছু লজ্জাবোধ হইতে লাগিল। যে মহুরী রূপকারী লিখিয়াছিল তাহাকে ডাকিয়া বলিলেন, ওহে, গুড়টা নাই লিখিলে, শুধু মুচিরাম রায়বাহাদুর লেখায় ক্ষতি কি? কি জানো, আমরা গুড় বটে, আমাদের খেতাব রায়। তবে যখন অবস্থা তেমন ছিল না, তখন রায় খেতাব আমরা লিখিতাম না। তা এখন গুড়েও কাজ নাই, রায়েও কাজ নাই, শুধু মুচিরাম রায়বাহাদুর লিখিলেই হইবে। মুহুরী ইঙ্গিত বুঝিল, হাকিমের মন সবাই রাখিতে চায়। সে মুহুরী দ্বিতীয় রূপকারিতে লিখিল, বাবু মুচিরাম রায় রায়বাহাদুর। মুচিরাম দেখিয়া কিছু বলিলেন না, দস্তখত করিয়া দিলেন। সেই অবধি মুচিরাম রায় বলিতে লাগিল। কেহ লিখিত মুচিরাম রায় রায়বাহাদুর, কেহ লিখিত রায় মুচিরাম রায়বাহাদুর। মুচিরামের একটা যন্ত্রণা ঘুচিল। গুড় পদবীতে তিনি বড় নারাজ ছিলেন। এখন সে জ্বালা গেল। তবে লোকে অসাক্ষাতে বলিত গুড়ের পো অথবা গুড়ের ডেপুটি। আর স্কুলের ছেলেরা কবিতা করিয়া শোনাইয়া শোনাইয়া বলিত, গুড়ের কলসিতে ডুবিয়ে হাত, বুঝতে নারী সার কি মাত। কেহ বলিত, সরামালসায় খুশি নই, অগুর তোর নাগরিকই। মুচিরাম তাহাদের তাড়াইয়া মারিতে গেলেন। তাহারা তাহাকে মুখ ভেঙাইয়া উভয় হস্তের অঙ্গুষ্ঠ সন্দর্শন করাইয়া উচ্চৈশ্বরে কবিতা আওড়াইতে আওড়াইতে পলাইল। লাভের মধ্যে মুচিরাম লম্বা কোঁচা বাঁধিয়া আছাড় খাইলেন। ছেলেদের আনন্দের সীমা থাকিল না। শেষে মুচিরাম স্কুলের ছেলেদের
মাসে মাসে কিছু সন্দেশ বরাদ্দ করিয়া দিয়া সেই বিপদ হইতে উদ্ধার পাইলেন। কিন্তু আর একটা নূতন গোল হইল। শীতকালে খেজুর গুড়ের সন্দেশ উঠিল। ময়রারা তাহার নাম দিল ডিপুটি মন্ডা। বাজারে যাহা হোক, সাহেব মহলে মুচিরামের বড় সুখ্যাতি হইল। বৎসর বৎসর রিপোর্ট হইতে লাগিল, এরূপ সুযোগ্য ডিপুটি আর নাই। এরূপ সুখ্যাতির কারণ, প্রথম, মুচিরাম গুড় মূর্খ, কাজে কাজে সাহেবদিগের প্রিয়। দ্বিতীয়, মুচিরাম অতি সামান্য ইংরেজি জানিত। যাহারা ভালো ইংরেজি জানিত, তাহাদিগকে খাটো করিবার জন্য সাহেবরা বলিতেন মুচিরাম ইংরেজিতে সুশিক্ষিত, অথচ পাণ্ডিত্যাভিমানী নহে। তাহারা বলিতেন মুচিরাম তাহার স্বদেশবাসীদিগের দৃষ্টান্ত স্থল। তৃতীয়, মুচিরাম নির্বিরোধী লোক ছিলেন। সাহেবরা অপমান করিলেও সম্মান বোধ করিতেন। একবার তিনি কমিশনার সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিতে গিয়াছিলেন। সাহেব তখন মেম সাহেবের সঙ্গে ঝগড়া করিয়া গরম মেজাজ ছিলেন। এতেলা হইবামাত্র বলিলেন, নেকাল দেও শালাকো। বাহির হইতে মুচিরাম শুনিতে পাইয়া সেইখান হইতে দুই হাতে সেলাম করিয়া বলিল, বহুত খুব হুজুর, আমরা বহিনকো খোদা জিতা রাখে। চতুর্থ, তোষামদে মুচিরাম অদ্বিতীয়, তাহার পরিচয় অনেক পাওয়া গিয়াছে। পঞ্চম, মুচিরাম ডেপুটির হাতে প্রায় হপ্তম পঞ্চমের কাজ ছিল, অন্য কাজ বড় ছিল না। হপ্তম পঞ্চমের মোকদ্দমায় একে সহজেই বড় বিচার আচারের প্রয়োজন হইত না। তাতে আবার মুচিরাম বিচার আচারের বড় ধার ধারিতেন না, চোখ বুজিয়া ডিক্রি দিতেন, নথির কাগজও বড় পড়িতেন না। সুতরাং মাস কাবারে দেখিয়া সাহেবরা ধন্য ধন্য করিতে লাগিল। জনরব যে মুচিরামের একেবারে হঠাৎ সর্বোচ্চ শ্রেণীতে পদবৃদ্ধি হইবে। কতকগুলা চ্যাংরা ছোড়া শুনিয়া বলিল, আরও পদবৃদ্ধি, 6টা পা হবে নাকি? দুর্ভাগ্যক্রমে এই সময়ে চট্টগ্রামের কালেক্টরিতে কিছু গোলযোগ উপস্থিত হইল। গোল মিটাইবার জন্য সেখানকার কমিশনার একজন ভারী বিচক্ষণ ডেপুটি কালেক্টর পাইবার প্রার্থনা করিলেন। বোর্ড বলিলেন, বিচক্ষণ ডেপুটি, সে তো মুচিরাম ভিন্ন আর কাহাকে দেখি না, তাহাকেই চট্টগ্রাম পাঠানো হোক। গভর্নমেন্ট সেই কথা মঞ্জুর করিয়া মুচিরামকে চাটিগা বদলি করিলেন। সংবাদ পাইয়া মুচিরাম বলিলেন, এইবার চাকরি ছাড়িতে হইল। তাহার শোনা ছিল চাটিগা গেলেই লোকে জ্বর প্লিহা হইয়া মরিয়া যায়। আরও শুনেছিল যে চাটিগা যাইতে সমুদ্র পার যাইতে হয়, 1 দিন 1 রাত্রের পারি। সুতরাং চাটিগা যাওয়া কি প্রকারে যাইতে পারে? বিশেষ ভদ্রকালী এখন পূর্ণ যৌবনা। সে বলিল, আমি কোনো মতেই চাটগা যাইব না, কি তোমায় যাইতে দিব না। তুমি যদি যাও তবে আমি বিষ খাইব। এই বলিয়া ভদ্রকালী একটা বড় খোরা লইয়া তেঁতুল গুলিতে বসিলেন। ভদ্রকালী তেঁতুল ভালোবাসিতেন। মুচিরাম বলিতেন, ওতে ভারী অম্ল হয় ও বিষ। তাই ভদ্রকালী তেঁতুল গুলিতে বসিলেন। মুচিরাম হা হা করিয়া নিষেধ করিতে লাগিলেন। ভদ্রকালী তাহা না শুনিয়া বিষ খাইব বলিয়া সেই তেঁতুল গোলায় লবণ ও শর্করা সংযোগপূর্বক আধ সের চালের অন্ন মাখিয়া লইলেন। মুচিরাম অশ্রুপূর্ণ লোচনে শপথ করিলেন যে তিনি কখনোই চাটিগা যাইবেন না। ভদ্রকালী কিছুতেই শুনিল না। সমুদয় তেঁতুল মাখা ভাতগুলি খাইয়া বিষপানের কার্য সমাধা করিল। মুচিরাম তৎক্ষণাৎ চাকরিতে ইস্তফা পাঠাইয়া দিলেন। স্থূল কথা, মুচিরামের জমিদারির আয় এত বৃদ্ধি হইয়াছিল যে ডেপুটিগিরির সামান্য বেতন তাহার ধর্তব্যের মধ্যে ছিল না। সুতরাং সহজে চাকরি ছাড়িয়া দিলেন। চাকরি ছাড়িয়া দিয়ে মুচিরাম ভদ্রকালীকে বলিলেন, প্রিয়ে, তিনি শখের যাত্রার বাছা বাছা সম্বোধন পদগুলি ব্যবহার করিতেন। প্রিয়ে, বিষয় যেমন আছে তেমনি একটি বাড়ি নাই, একটা বাড়ির মতো বাড়ি করিলে হয় না? দাদা বলে, এখানে বড় বাড়ি করিলে লোকে বলবে ঘুষের টাকায় বড় মানুষ হয়েছে। মুচি, তা এখানেই বা বাড়ি করে কাজ কি? এখানে বুক পুরে বড় মানুষই করা যাবে না। চলো আর কোথাও গিয়ে বাস করি। ভদ্রকালী সম্মত হইলেন, কিন্তু নিজ পিত্রালয় যে গ্রামে, সেই গ্রামে বাস করাই বিধেয় বলিয়া পরামর্শ দিলেন। ফলে ভদ্রকালী আর কোনো গ্রামের নাম বড় জানিতেন না। মুচিরাম বিনীতভাবে ইহাতে কিছু আপত্তি করিলেন। তিনি শুনিয়াছিলেন যত বড় মানুষের বাড়ি কলিকাতায়। তিনিও বড় মানুষ, সুতরাং কলিকাতায় তাহার বাসযোগ্য এইরূপ অভিপ্রায় প্রকাশ করিলেন। এখন ভদ্রকালীর এক মাতুল একদা কালীঘাটে পূজা দিতে আসিয়া এককালে কলিকাতা বেড়াইতে গিয়াছিলেন।
এবং বাটি গিয়া গল্প করিয়াছিলেন যে কলিকাতার কুলকামিনীগণ সজ্জিতা হইয়া রাজপথ আলোকিত করে। ভদ্রকালীর সেই অবধি কলিকাতাকে ভূতলস্থ স্বর্গ বলিয়া বোধ ছিল। তাহার অনেকগুলি অলঙ্কার হইয়াছে, পড়িয়া সর্বজননয়ন পথবর্তিনী হইতে পারিলে অলঙ্কারের সার্থকতা হয়। ভদ্রকালী তৎক্ষণাৎ কলিকাতায় বাস করার প্রস্তাবে সম্মতা হইলেন। তখন ভজগোবিন্দ ছুটি লইয়া আগে কলিকাতায় বাড়ি কিনিতে আসিল। বাড়ির দাম শুনিয়া মুচিরামের বাবুগিরির স্বাদ কিছুটা কমিয়া আসিল। যাহা হোক, টাকার অভাব ছিল না, অট্টালিকা কৃত হইল। যথাকালে মুচিরাম ও ভদ্রকালী কলিকাতায় আসিয়া উপস্থিত হইয়া নূতন গৃহে বিরাজমান হইলেন। ভদ্রকালী কলিকাতায় আসিয়া দেখিলেন তাহার মনস্কামনা পূর্ণ হইবার কোনো সম্ভাবনা নাই। কলিকাতার কুলকামিনী রাজপথ আলোকিত করা দূরে থাকুক, পল্লীগ্রাম অপেক্ষা কঠিনতর কারাগারে নিবদ্ধ। যাহারা রাজপথ কলুষিত করিয়া দাঁড়ায়, তাহাদিগের শ্রেণীভুক্ত হইবার ইচ্ছা ভদ্রকালী রাখেন না। সুতরাং তাহার কলিকাতায় আসা বৃথা হইল। বিশেষ দেখিলেন তাহার অঙ্গের অলঙ্কার দেখিয়া কলিকাতার স্ত্রীলোক হাসে। ভদ্রকালীর অলঙ্কারের গর্ব ঘুচিয়া গেল। মুচিরামের কলিকাতায় আসা বৃথা হইল না। তিনি প্রত্যহ গাড়ি করিয়া বাজার যাইতেন এবং যাহা দেখিতেন তাহাই কিনিতেন। বাবুটি নূতন আমদানি দেখিয়া বিক্রেত্রীগণ 5 টাকার জিনিসে 150 টাকা হাঁকিত এবং নিতান্ত পক্ষে 50 টাকা না পাইলে ছাড়িত না। হঠাৎ মুচিরামের নাম বাজিয়া গেল যে বাবুটি মধুচক্র বিশেষ। পাড়ার যত বানর মধু লুটিতে ছুটিল। জুয়াচোর, বদমাস, মাতাল, লম্পট, নিষ্কর্মা ভালো ধুতি, চাদর, জুতা, লাঠিতে অঙ্গ পরিশোভিত করিয়া চুল ফিরাইয়া বাবুকে সম্ভাষণ করিতে আসিল। মুচিরাম তাহাদিগকে কলিকাতার বড় বড় বাবু মনে করিয়া তাহাদিগকে বিশেষ আদর করিতে আরম্ভ করিলেন। তাহারাও আত্মীয়তা করিয়া তাহার বৈঠকখানায় আড্ডা করিল। তামাক পোড়ায়, খবরের কাগজ পড়ে, মদ খায়, তাস পেটে, বাজানা বাজায়, গান করে, পোলাও ধ্বংসায় এবং বাবুর প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনিয়ে আনে। টাকাটায় আপনারা 12 আনা মুনাফা রাখে, বলে দাঁয়ে জয়ে সিকি দামে কিনিয়াছি। উভয় পক্ষের সুখের সীমা রহিল না। যে গলিতে মুচিরাম বাড়ি লইয়াছিলেন, সেই গলিতে একজন প্রথম শ্রেণীর বাটপার বাস করিতেন। তাহার নাম রামচন্দ্র দত্ত। রামচন্দ্রবাবু প্রথম শ্রেণীর বাটপার। একটু ব্র্যান্ডি বা একখানা কাটলেটের লোভে কাহারও আনুগত্য করিবার লোক নহেন। তাহার ত্রিতল গৃহ, প্রস্তর, মুকুর, কাষ্ঠ, কাচ, কার্পেটাদিতে সকসুম উদ্যানতুল্য রঞ্জিত। তাহার দরওয়াজায় অনেকগুলা দারবান গালপাট্টা বাঁধিয়া সিদ্ধি ঘটে। আস্তা বলে অনেকগুলি অশ্বের পদধ্বনি শোনা যায়। 3খানা গাড়ি আছে, সোনা বাঁধা হুকা, হীরা বাঁধা গৃহিণী, হ্যান্ডনোট বাঁধা ইংরেজ খাদক এবং তারা বাঁধা কাগজ সকলই ছিল। তথাপি তিনি জুয়াচোর। জুয়াচুরিতেই এ সকল হইয়াছিল। তিনি যখন শুনিলেন টাকার বোঝা লইয়া একটা গ্রাম্য গর্দভ পাড়ায় আসিয়া চড়িয়া বেড়াইতেছে, তখন ভাবিলেন যে গর্দভের পৃষ্ঠ হইতে টাকার বোঝাটি নামাইয়া লইয়া তাহার উপকার করিতে হইবে। আহা, অবোধ পশু! এত ভারী বোঝা বহিবে কি প্রকারে? বোঝাটি নামাইয়া লইয়া তাহার উপকার করি। প্রথম প্রয়োজন মুচিরামের সঙ্গে আলাপ পরিচয়। রামচন্দ্রবাবু বড় লোক, মুচিরামের বাড়ি আগে যাইবেন না। ইঙ্গিত পাইয়া একজন অনুচর মুচিরামের কানে তুলিয়া দিল, রামচন্দ্রবাবু কলিকাতার অতি প্রধান লোক আর মুচিরামের প্রতিবাসী। মুচিরামের সঙ্গে আলাপ করিবার জন্য অতি ব্যস্ত। সুতরাং মুচিরাম গিয়া উপস্থিত। এইরূপে উভয়ে উভয়ের নিকট পরিচিত হইলেন। উভয়ে উভয়ের বাড়ি যাতায়াত হইতে লাগিল। ঘন ঘন যাতায়াতে ক্রমে সৌহার্দ্য বৃদ্ধি। রামচন্দ্রবাবুর সেই ইচ্ছা। তিনি চতুর, মুচিরাম নির্বোধ। মুচি গ্রাম্য, তিনি নাগরিক। অল্পকালেই মুচিরাম মৎস্য ফাঁদে পড়িল। রামচন্দ্রের সঙ্গে বন্ধুতা করিল। রামচন্দ্র তাহার মুরব্বী হইলেন। মুচিরামের নাগরিক জীবনযাত্রা নির্বাহে শিক্ষাগুরু হইলেন। তিনি নাগরিক জীবন নির্বাহে মুচিরামের শিক্ষাগুরু। কলিকাতারূপ গোচারণভূমে তাহার রাখাল কালীঘাট হইতে চিতপুর পর্যন্ত। যখন মুচিরাম বলদ সুখের গাড়ি টানিয়া যায়, রামবাবু তখন তাহার গারোয়ান। শখের ছেকড়ায় এই খোঁড়া টাটুটি জুড়িয়া রামচন্দ্র পাকা কোচমানের মতো মিঠা করা চাবুক লাগাইতেন। তাহার হস্তে ক্রমে গ্রাম্য বানর শহুরে বানরে পরিণত হইল। কি গতিকের বানর তাহা নিম্নধৃত পত্রাংশ পড়িলে বোঝা যাইতে পারে।
এই সময় তিনি ভজগোবিন্দকে যে পত্র লিখিয়াছিলেন তাহা হইতে উদ্ধৃত করা গেল। তোমার পুত্রের বিবাহ শুনিয়া আহ্লাদ হইল, টাকার তেমন আনুকূল্য করিতে পারিলাম না, মাপ করিও। 2খানা গাড়ি কিনিয়াছি, 1খানা বেরুস, 1খানা ব্রাউনবেরি। একটা আরবের জুড়িতে 2200 টাকা পড়িয়াছে। ছবিতে, আয়নাতে, কার্পেটে অনেক টাকা পড়িয়া গিয়াছে। কলিকাতায় এত খরচ তাহা জানিলে কখনো আসিতাম না। সেখানে 7 শিকায় কাপড় ও মজুরি সমেত আমার একটা চাপকান তৈয়ার হইত। এখানে একটা চাপকানে 65 টাকা পড়িয়াছে। 1 সেট রূপার বাসনে অনেক টাকা লাগিয়াছে। থালা, বাটি, গেলাস, সে বাসনের কথা বলিতেছি না, এ সেট টেবিলের জন্য। বরকন্যাকে আমার হইয়া আশীর্বাদ করিবে। এই হল বানোরামি নম্বর 1। তারপর মুচিরাম কলিকাতায় যে কেহ একটু খ্যাতিযুক্ত তাহারই বাড়িতে রামচন্দ্রবাবুর পশ্চাতে পশ্চাতে যাইতে আরম্ভ করিলেন। কোন নামজাদা বাবু তাহার বাটিতে আসিলে জন্ম সার্থক মনে করিতেন। কিসে আসে সেই চেষ্টায় ফিরিতেন। এইরূপ আচরণে রামবাবুর সাহায্যে কলিকাতার সকল বর্ধিষ্ণু লোকের সঙ্গে তাহার আলাপ হইল। টাকার মান সর্বত্র, মুচিরামের টাকা আছে, সুতরাং সকলেরই কাছে তাহার মান হইল। তারপর মুচিরাম কলিকাতার ইংরেজ মহল আক্রমণ করিলেন। রামবাবুর পরিচয়ে যত ছোট বড় ইংরেজের বাড়ি যাতায়াত করিলেন। অনেক জায়গাতেই ঝাঁটালাথি খাইলেন, কোনো কোনো স্থানে মিষ্ট কথা পাইলেন। অনেক স্থানেই একজন মাতালো জমিদার বলিয়া পরিচিত হইলেন। তারপর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে ঢুকিলেন। নাম লেখাইয়া বৎসর বৎসর টাকা দিতে লাগিলেন। রামচন্দ্রবাবুর সঙ্গে প্রতি অধিবেশনে যাইতে আরম্ভ করিলেন। রামবাবু কথিত মহামহিম মহাসভার একটি বড় কামান। তিনি যখনই বড় কামান দাগিতে যাইতেন, এই ছোট মুচি পিস্তলটি সঙ্গে লইয়া যাইতেন। সুতরাং পিস্তলটি ক্রমে মুখ খুলিয়া পুটপাট করিতে আরম্ভ করিল। মুচিরামও ব্রিটিশ ইন্ডিয়ান সভায় একজন বক্তা হইয়া দাঁড়াইলেন। তিনি বকিতেন মাথা মুন্ডু, কিন্তু ছাপার বিজ্ঞাপনীতে যাহা বাহির হইত সে আর এক প্রকার। মুচিরাম নিজে তাহার কিছুই বুঝিতে পারিতেন না। যাহারা বুঝে তাহারা পড়িয়া নিন্দা করিত না। সুতরাং মুচিরাম ক্রমে একজন প্রসিদ্ধ বক্তা বলিয়া খ্যাতিলাভ করিতে লাগিলেন। যেখানে লোকে বড়লোক বলিয়া গণ্য হয়, মুচিরাম তাহার কোনো জায়গায় যাইতেই ছাড়িত না। বেলবিডিরে গেলে বড়লোক বলিয়া গণ্য হয়, সুতরাং সে বেলবিডিরে যাইত। যাইতে যাইতে সে লেফটেন্যান্ট গভর্নরের নিকট সুপরিচিত হইল। লেফটেন্যান্ট গভর্নর তাহাকে একজন নম্র, নিরহংকারী, নিরীহ লোক বলিয়া জানিলেন। জমিদারি সভার একজন নায়ক বলিয়া পূর্বেই রামচন্দ্রের নিকট পরিচয় পাইয়াছিলেন। সম্প্রতি বাঙ্গাল কাউন্সিলে একটি পদ খালি হইল। একজন জমিদারি সভার অধিনায়ককে তাহাতে প্রতিষ্ঠিত করিবেন, ইহাও লেফটেন্যান্ট গভর্নর বাহাদুর স্থির করিলেন। বাছনি করিতে মনে মনে ভাবিলেন, মুচিরামের ন্যায় এ পদের যোগ্য কে? নিরহংকারী, নিরীহ, ইংরেজি কহিতে ভালো পারে না, অতএব তাহা হইতে কার্যের কোনো গোলযোগ উপস্থিত হইবে না। অতএব মুচিরামকে বহাল করিব। অচিরাত অনারেবল বাবু মুচিরাম রায় বাঙ্গাল কাউন্সিলে আসন গ্রহণ করিলেন। বড় বাড়াবাড়িতে অনারেবল মুচিরাম রায়ের রুধির শুকাইয়া আসিল। ভজগোবিন্দ ফিকিরফন্দিতে অল্প দামে অধিক লাভের বিষয়গুলি কিনিয়া দিয়াছিলেন। তাহার কার্যদক্ষতায় কৃত সম্পত্তির আয় বাঁচিয়াছিল, কিন্তু এখন তাহাতে অনাটন হইয়া আসিল। 2-1খানি তালুক বাঁধা পড়িল। রামচন্দ্রবাবুর সংকল্প এতদিনে সিদ্ধ হইয়া আসিতেছিল। এই জন্য তিনি আত্মীয়তা করিয়া মুচিরামকে এত বড় বাবু করিয়া তুলিয়াছিলেন। রামচন্দ্র অর্ধেক মূল্যে তালুকগুলি বাঁধা রাখিলেন। জানেন যে মুচিরাম কখনো শুধরাইতে পারিবেন না। অর্ধেক মূল্যে বিষয়গুলি তাহার হইবে। আরও তালুক বাঁধা পরে এমন গতিক হইয়া আসিল। এই সময় ভজগোবিন্দ আসিয়া উপস্থিত হইল। সে শুনিয়াছিল যে গভর্নর প্রভৃতি বড় বড় সাহেব তাহার ভগিনীপতির হাত ধরা। এই সুযোগে একটা বড় চাকরি জোটাইয়া লইতে হইবে। এই ভরসায় ছুটি লইয়া কলিকাতায় আসিলেন। আসিয়া শুনিলেন মুচিরামের গতিক ভালো নহে। তাহার উদ্ধারের উপায় বলিয়া দিলেন। বলিলেন, মহাশয়, আপনি কখনো তালুকে যান নাই, গেলেই কিছু পাওয়া যাইবে, তালুকে যান। মুচিরাম আনন্দিত হইল, ভাবিল, তাই তো, এমন সোজা কথাটা আমার মনে আসিল না। মুচিরাম খুশি হইয়া ভজগোবিন্দের কথায় স্বীকৃত হইল।
চন্দনপুর নামে তালুক, সেইখানে বাবু গেলেন। প্রজাদিগের অবস্থা বড় ভালো। সে বৎসর নিকটবর্তী স্থান সকলে দুর্ভিক্ষ উপস্থিত, কিন্তু সে মহলে কিছু না। কখনো মুচিরাম প্রজাদিগের নিকট মাঙ্গন মাথট লয়েন নাই। মুচিরাম নির্বিরোধী লোক, তাহাদের উপর কোনো অত্যাচার করিতেন না। আজ ভজগোবিন্দের পরামর্শে সশরীরে উপস্থিত হইয়া বলিলেন, আমার কন্যার বিবাহ উপস্থিত, বড় দায়গ্রস্ত হইয়াছি, কিছু ভিক্ষা দাও। প্রজারা দয়া করিল। প্রজা সুখে থাকিলে জমিদারকে সকল সময়ে দয়া করিতে প্রস্তুত। জমিদার আসিয়াছে সংবাদ পাইয়া পালে পালে প্রজা ট্যাঁকে টাকা লইয়া মুচিরাম দর্শনে আসিতে আরম্ভ করিল। মুচিরামের চেষ্ট টাকায় পরিপূর্ণ হইতে লাগিল। কিন্তু ইহাতে আরেক দিকে তাহার আরেক প্রকার সৌভাগ্যের উদয় হইল। প্রজারা দলে দলে মুচিরাম দর্শনে আসে, কোনোদিন 50, কোনোদিন 60, কোনোদিন 80, কোনোদিন 100 এইরূপ। যাহাদের বাড়ি নিকট তাহারা দর্শন করিয়া ফিরিয়া যায়, যাহাদের বাড়ি দূর তাহারা দোকান হইতে খাদ্য সামগ্রী কিনিয়া একটা বাগানের ভিতর রাঁধিয়া বাড়িয়া খায়। মহালটি একে খুব বড়। মুচিরামের এত বড় জমিদারি আর নাই। তাহাতে গ্রামগুলির মধ্যে বিল খাল অনেক থাকায় 2-4 জন প্রজাকে প্রায় রাঁধিয়া খাইয়া যাইতে হইত। একদিন অনেক দূর হইতে প্রায় 100 প্রজা আসিয়াছে। তাহাদের বাড়ি একটা ভারী জলাপার। নিকাশ প্রকাশে তাহাদের বেলা গেল। তাহারা বাড়ি ফিরিতে পারিল না। বাগানে রাঁধা বাড়া করিতে লাগিল। রাত্রি থাকিতে প্রাতে যাত্রা করিবে। তাহারা যখন খাইতে বসিল, সেই সময় নিকটস্থ মাঠ পার হইয়া অশ্বযানে একটি সাহেব যাইতেছিলেন। সাহেবটির নাম মিনওয়েল। তিনি ওই জেলার প্রধান রাজপুরুষ ম্যাজিস্ট্রেট কালেক্টর। সাহেবটি ভালো লোক, ন্যায়বান, হিতৈষী এবং পরিশ্রমী। দোষের মধ্যে বুদ্ধিটা একটু ভোঁতা। পূর্বেই বলিয়াছি, সে বৎসর ওই অঞ্চলে দুর্ভিক্ষ হইয়াছিল। সাহেব দুর্ভিক্ষ তদারকে বাহির হইয়াছিলেন। নিকটস্থ কোনো গ্রামে তাহার তাঁবু পড়িয়াছিল। তিনি এখন অশ্বারোহণে তাঁবুতে যাইতেছিলেন। যাইতে যাইতে দেখিতে পাইলেন একটা বাগানের ভিতর কতকগুলা লোক ভোজন করিতেছে। দেখিয়াই সিদ্ধান্ত করিলেন, ইহারা সকলে দুর্ভিক্ষ পীড়িত উপবাসী দরিদ্র লোক। কোনো বদান্য ব্যক্তি ইহাদের ভোজন করাইতেছে। সবিশেষ তত্ত্ব জানিবার জন্য নিকটে একজন চাষাকে দেখিয়া তাহাকে জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন। এখন সাহেবটি লোক বড় ভালো হইলেও আত্মগরিমা বর্জিত নহেন। তাহার মনে মনে শ্লাঘা ছিল যে তিনি বাঙ্গালা বড় ভালো জানেন। সুতরাং চাষার সঙ্গে বাঙ্গালায় কথোপকথন আরম্ভ করিলেন। সাহেব চাষাকে জিজ্ঞাসা করিলেন, তোমাদিগের গ্রামে দুর্ভাক্ষা কেমন আছে? চাষা তো জানে না দুর্ভাক্ষা কাহাকে বলে। সে ফাঁপড়ে পড়িল। দুর্ভাক্ষা কোনো ব্যক্তি বিশেষের নাম হইবে, ইহা এক প্রকার স্থির হইল। কিন্তু কেমন আছে, ইহার উত্তর কি দিবে? যদি বলে যে সে ব্যক্তিকে আমি চিনি না, তাহা হইলে সাহেব হয়তো একঘা চাবুক দিবে। যদি বলে যে ভালো আছে, তাহা হইলে সাহেব হয় দুর্ভাক্ষাকে ডাকিয়া আনিতে বলিবে। তাহা হইলে কি করিবে? চাষা ভাবিয়া চিন্তিয়া উত্তর দিল, বেমার আছে। বেমার, সিক? সাহেব ভাবিতে লাগিলেন, ওয়েল, there may be much sickness without there being any scarcity. The fellow doesn't understand perhaps. I'm afraid of these people don't understand their own language. I say, দুর্ভাক্ষা কেমন আছে, অধিক আছে কিংবা অল্প আছে? এখন চাষা কিছু ভাব পাইল। স্থির করিল যে এ যখন সাহেব, তবে অবশ্য হাকিম। সে দেশের নীলকর নাই। হাকিম যখন জিজ্ঞাসা করিতেছে যে দুর্ভাক্ষা অধিক আছে কি অল্প আছে, তখন দুর্ভাক্ষা একটা ট্যাক্সের নাম না হইয়া যায় না। ভাবিল, কই, আমরা তো দুর্ভাক্ষার ট্যাক্স দিই না। কিন্তু যদি বলি যে আমাদের গ্রামে সে ট্যাক্স নাই, তবে বেটা এখনই ট্যাক্স বসাইয়া যাইবে। অতএব মিছা কথা বলাই ভালো। সাহেব পুনরূপী জিজ্ঞাসা করিলেন, তোমাদের গ্রামে দুর্ভাক্ষা অধিক কিংবা অল্প আছে? চাষা উত্তর করিল, হুজুর, আমাদের গায়ে ভারী দুর্ভাক্ষা আছে। সাহেব ভাবিলেন, আই থট অ্যাজ মাচ। পরে বাগানে যে সকল লোক খাইতেছিল তৎপ্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া জিজ্ঞাসা করিলেন, খেয়ে ভোজন করিল? উদ্দেশ্য করাইল। প্রজারা ভোজন করছে। সাহেব চটিয়া, তাহা আমি জানে। They eat, that I see, but who pays? টাকা কাহার?
এখন সে চাষা জানে যে যত টাকা আসিতেছে সকলই জমিদারের সিন্ধুকে যাইতেছে। সে নিজেও কিছু দিয়ে আসিয়াছিল, অতএব বিনা বিলম্বে উত্তর করিল, টাকা জমিদারের। ডেয়ার ইট, দে ডু দেয়ার ডিউটি। জমিদারের নাম কি? মুচিরাম রায়। কঠোর দিবস ভোজন করিয়াছে। তা ধর্মাবতার, প্রজারা রোজ রোজ আসে, খাওয়া দাওয়া করে। এ গ্রামের নাম কি? চন্দনপুর। সাহেব নোটবুক বাহির করিয়া তাহাতে পেন্সিলে লিখিলেন, ফার ফেমিন রিপোর্ট। বাবু মুচিরাম রায়, জমিদার অফ চন্দনপুর, ফিডস এভরি ডে আ লার্জ নাম্বার অফ হিজ রায়টস। সাহেব তখন ঘোড়ায় চাবুক মারিয়া টাপে চলিলেন। চাষা আসিয়া গ্রামে রটাইল, একটা সাহেব টাকায় আনা হিসাবে ট্যাক্স বসাইতে আসিয়াছিল। চাষামশাইয়ের বুদ্ধি কৌশলে বিমুখ হইয়াছে। এদিকে মিনওয়েল সাহেব যথাকালে ফেমিন রিপোর্ট লিখিলেন। একটি প্যারাগ্রাফ শুধু মুচিরাম রায় সম্বন্ধে। তাহাতে প্রতিপন্ন হইল যে মুচিরাম জমিদারদিগের আদর্শস্থল। এই দুঃসময়ে অন্নদান করিয়া সকল প্রজাগুলির প্রাণ রক্ষা করিয়াছে। রিপোর্ট কমিশনারের হস্ত হইতে কিছু উজ্জ্বলতর বর্ণে রঞ্জিত হইয়া, কমিশনার সাহেব লেখক ভালো, গভর্নমেন্টে গেল। গভর্নমেন্টের এই বিবেচনা যে যার প্রজা সেই যদি দুর্ভিক্ষের সময় তাহাদের আহার যোগায়, তাহা হইলেই দুর্ভিক্ষ প্রশ্নের উত্তম মীমাংসা হয়। অতএব মুচিরামের ন্যায় বদান্য জমিদারদিগকে সম্মানিত ও উৎসাহিত করা নিতান্ত কর্তব্য। তজ্জন্য বাঙ্গালা গভর্নমেন্ট ভারতবর্ষীয় গভর্নমেন্টের নিকট অনুরোধ করিলেন যে বাবু মুচিরাম রায় মহাশয়কে, পাঠক একবার হরিহরি বলো, রাজা বাহাদুর উপাধি দেওয়া যায়। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলিলেন, তথাস্তু। গেজেট হইল রাজা মুচিরাম রায় বাহাদুর। তোমরা সবাই আরেকবার হরি বলো। শেষ হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মুচিরাম গুড়ের জীবনচরিত। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।